নমস্কার, আমি স্বপন। নিউজ নয় ভারতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের এখন এই মুহূর্তে পশ্চিমবাংলার একজন প্রতিবাদী মানুষ, প্রতিবাদী শিক্ষক, রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত কাজী মাসুম আক্তার, তার একটা বিস্ফোরক ইন্টারভিউ নিয়ে আমি আপনাদের কাছে এসেছি। আমাদের সাংবাদিক সুজিত তার মুখোমুখি হয়েছিলেন এবং তিনি আমাদের সাংবাদিকের মুখোমুখি হয়ে নিউজ নয়া ভারতকে যে কথা বললেন যে পশ্চিম বাংলায় ৩৫৬ জারি করেই নির্বাচন হবে, অর্থাৎ রাষ্ট্রপতি শাসন জারি করে এই পশ্চিম বাংলায় নির্বাচন হতে চলেছে। কেন তিনি কথা বললেন আমরা সেই বিষয় সম্পর্কে বিস্তারিত শুনবো। তার সেই ইন্টারভিউতে তিনি কি কথা বলেছেন, পাশাপাশি তিনি এসআইআর এর মমতা ব্যানার্জির বিরোধিতা ধর্ণা তিনি বিদ্ধ করেছেন মমতাকে ব্যঙ্গাত্মক ভাবে। কেন মমতা ব্যানার্জি এই ধর্নাতে বসেছেন, কেন তিনি এই ধর্নাতে বসে এসআইআর এর বিরোধিতা করছেন, এসআইআর এর বিরোধিতার করার পেছনে কারণ কি? যে মমতা ব্যানার্জি ২০০৫ সালে বলেছিলেন ১ কোটির মতো এখানে অনুপ্রবেশকারী রয়েছে, সেই মমতা ব্যানার্জি ২০০৫-এর পর ২০২৬ এসে বলছেন কোনো অনুপ্রবেশকারী নেই, কোথাও কোনো অনুপ্রবেশকারী নেই। এই কথা তিনি কেন বলছেন, এই সম্পর্কে বিস্তারিত তিনি বলেছেন। আমরা সেই বিষয় সম্পর্কে আমরা তার কাছ থেকে শুনে নেব। তার আগে আমি আমার দর্শকদের বলবো, যারা আমাদের চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক দিন, কমেন্ট বক্সে আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিন। আর যারা আমাদের কাছ থেকে পিভিসি কার্ডে গীতা উপনিষদ সংগ্রহ করতে চান, তারা আমাদের পিভিসি কার্ডের গীতা উপনিষদ সংগ্রহ করার জন্য 7044244525 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। পিভিসি কার্ডের গীতা উপনিষদ আপনি স্ক্যান করলেই গীতা শুনতে পাবেন, দেখতে পাবেন। এর মূল্য মাত্র ১২০ টাকা, তার সঙ্গে ডেলিভারি চার্জ যুক্ত হবে। শুনুন কাজী মাসুম আক্তার তার বিস্ফোরক আজ ইন্টারভিউ, যেটা আমরা প্রথম পশ্চিমবাংলার সকলের মানুষের কাছে নিয়ে এসেছি। সেই বিস্ফোরক ইন্টারভিউতে তিনি বললেন যে পশ্চিম বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করেই নির্বাচন হবে। কেন তিনি বললেন শুনুন সে কথা। স্যার নমস্কার, নিউজ নয়া ভারতে আপনাকে প্রথমবার পেয়েছি। ধন্যবাদ। আপনাকে স্বাগত। দিচ্ছেন এসআইআর এর বিরুদ্ধে, ওনার এত এসআইআর এর বিরোধিতা কি জন্য? স্বচ্ছতার বিরোধিতা। স্বচ্ছতা ভাল লাগে না। স্বচ্ছতা থেকে কি ওরা দুর্গন্ধ বেরোয় না, বিচ্ছিরি দুর্গন্ধ। ভূত ভোটার নেই, ভূত তো ভবিষ্যৎ, ভূতের ভবিষ্যৎ। আচ্ছা ভূত নেই ভাল লাগে, আচ্ছা ভূত নেই। যা কি নিয়ে করে বলতো, এই যে এত পরিযায়ী শ্রমিককে ৫,০০০ টাকা করে দিচ্ছে, অন্য রাজ্যে তো থাকতে হবে না, তোরা পশ্চিমবঙ্গে চলে যাবে, কিছু কাজ করতে হবে না, তোরা ৫,০০০ টাকা করে নি। তো তারা কাজ করবে না, তারা তো ভোটের সময় রিগিং কাজটা করবে। তো রিগিং করার লোক আছে, রিগিং করার সুযোগ নেই। কার জায়গায় ভোট দেবে বলতো? আচ্ছা তোমার দাদুর 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 দাদু যদি বেঁচে থাকতে পারে, বেঁচে আছে আর কি, সবাই যদি থাকতো কত সুন্দর হতো না? আগে কি সুন্দর দিন কাটাইতাম। দিদি বলেছিলেন ২০০৫ সালে শুধু অনুপ্রবেশকারী আছে, মানে দিদির থেকে মুখস্থ করে যায় আর কি। শুভেন্দু অধিকারী, শুভেন্দু অধিকারী দিদির সাথে অনেকদিন ঘুরেছে না, মুখস্থ করে নিয়েছে। আর শুভেন্দু অধিকারী বারবার এই কথা বলবে কেন? আমাকে জিজ্ঞেস করছিলাম, ভাই বারবার এই কথা বলো কেন? বলছি দিদি বলেছে তাই। দিদির কথা মিথ্যা হয় না, দিদির কথা মিথ্যা হবে না। দিদি ২০০৫ সালে বলেছে যে ১ কোটি অনুপ্রবেশকারী পশ্চিমবঙ্গে আছে। পশ্চিমবঙ্গে যত জনসংখ্যা যত, তার ১ কোটি হচ্ছে অনুপ্রবেশকারী বলে। এমনি শুধু বলেনি, তোমার বাড়িতে গিয়ে ঝালমুড়ি খেতে বলেনি, পার্লামেন্টে বলেছে। তো পার্লামেন্টে যারা মিথ্যে কথা বলে, যদি মিথ্যে কথা বলে থাকে, এটা তো গণতন্ত্রের এটা তীর্থক্ষেত্র পার্লামেন্ট, সেখানে তো মিথ্যে কথা নিশ্চয়ই কেউ বলবে না। দিদি নিশ্চয়ই বলবে না। সুন্দর শাড়ি পরে, ওই কালীঘাটে ওই কালী মন্দিরের পাশে থাকে, যেখানে সেখানে থাকে। তোমাদের মতো নাকি যে মদের ঠেকের পাশে তোমার বাড়ি, ওই তো মদের ঠেকের পাশে ওই দেশি মদ তো যেখানে সব বিক্রি হয়। দিদির বাড়ি কি মদের ঠেকের পাশে? কালীঘাটে বাড়ি, বেশি বকবে না। তো সে পার্লামেন্টে গিয়ে বলেছে যে ১ কোটি অনুপ্রবেশকারী আছে। তো ২০০৫ সালে ১ কোটি অনুপ্রবেশকারী থাকলে তাদের তো বাচ্চা কাচ্চা হবে নাকি? তারা তো বেশাদি করবে। তো সেটা তো ৩ কোটি হওয়ার কথা ছিল। এরা সেই ঠিক মতো করতে পারেনি। ১ কোটি ২০ লাখ মাত্র। তাও তো কিছু বাকি আছে, ৬৫ লাখ তো বাকি আছে। ৬৫ লাখ বলছে না ওরা ভূত, আর ৬০ লাখের মধ্যে বলছে না এদেরকে একটু বিবেচনাধীন। ঠিক তো? তো ১ কোটি ২০ লাখ বাদ যাবে, এত কম? দিদির কথা অনুযায়ী বলছি, দিদির কথা অনুযায়ী বলছি। আমি কিন্তু অন্যজনের কথা মানবো না। শুভেন্দু কি বলবো শুনবো না, দিদি কি বলবো শুনবো। তো দিদি বলছে ১ কোটি ২০, নিজেই বলেছে ১ কোটি ২০ বাদ গেল।
কিন্তু 2005 সালে 1 কোটি, 2026 সালে এতদিন পরে এই কত 2026 থেকে 2005 বাদ দাও তো কত কত বছর হয়? 15 বছরের মতো হয়তো, নাকি ভুল বললাম? না ঠিক বলছেন। হ্যাঁ, তো 15 বছর মাত্র 20 লাখ বাড়লো। শুধু আসলে বলছি, বাচ্চা কাচ্চা হয়ে জন্ম 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 জন্ম, আরে তার মধ্যে মূল্য আছে তার আর কি, এক গাদা বাচ্চা হয়তো শুনেছি মাত্র 20 লাখ, 2 কোটি প্লাস, যেটা শুভেন্দু বলেছিল। শুভেন্দু অঙ্ক করে বলেছিল, তোমার মতো কি অঙ্ক কাঁচা নাকি শুভেন্দু? দিদির থেকে অঙ্ক শিখেছে। দিদি সন্ধ্যের পর থেকে অঙ্ক প্র্যাকটিস করে, আর দিনের বেলায় ইসলামী ইতিহাস প্র্যাকটিস করে। নিজে বলেছে আমি ইসলামিক ইতিহাস ছাত্র, কিন্তু অঙ্কে পাকা। ইসলামিক ইতিহাসের ছাত্রছাত্রী অঙ্কে পাকা, এটা গোটা পৃথিবীতে শুধু দিদি আছে, এবং এটার জন্য দিদিকে পিএইচডি কেউ দিতেই পারে। আচ্ছা, ডিলিট দিয়েছে অবশ্য। তো আমার বক্তব্য, শুভেন্দু যে 2 কোটি বলেছিল, 2 কোটি হয়ে যাবে, হিসাবটা এইভাবে করেছে, 1 কোটি বেড়ে বেড়ে 2 কোটি, কিন্তু 1 কোটি 20 লক্ষ, এত কম বাদ যাচ্ছে, এটা ঠিক মানতে পারছি না না। আপনি বলতে চাইছেন 2005-এ দিদি বলেছিলেন 1 কোটি, 2026 20 বছর পর এখন আরো বেশি হওয়া দরকার ছিল। আপনি সেই মনে জন্য করেন? তো ধর্ণা দিচ্ছে, ধর্ণা দিচ্ছে না, হ্যাঁ হ্যাঁ। ওই জন্য তো দিচ্ছে। আর ধর্ণা দেওয়ার সময় সততার লোকদের নিয়েছে, কিন্তু সৎ লোক, একটা নাম্বার 100 লোক হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, আচ্ছা। আছে না মঞ্চে? হ্যাঁ হ্যাঁ আছে। সে বলেছিল 1 টাকা চুরি করলো, এই শোনো তুমি তো চুরি 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 করা শুনেছি 2-1 টাকা, বা সেটা আমি 2-1 টাকা চুরি করা শুনেছি, খবর আছে, কিন্তু অভিষেক করে না। ও বলেছে 1 টাকা চুরি কিন্তু পানিতে হবে, 2 টাকা কিন্তু বলেনি ভাই, 1 টাকা বলেছি। তাহলে ও নিজে কার পয়সা করবে জানি না, স্টেজ তৈরি করবে কোথায়, স্ট্যান্ডে স্টেজ তৈরি করে দড়ি কিনবে, দড়ি কি তোমরা দেবে নাকি, দান করবে নাকি? দড়িরও পয়সা লাগবে, কিন্তু করে যদি প্রমাণিত করতে পারো তুমি ঝুলে যাবে নিজে, পুরো ক্ষুদিরাম। এত সদলোক জড়ো হয়েছে না ওখানটায়। ওখানে আরেকটা সদলোক জড়ো হয়েছে, যে স্বস্তিকার দায়িত্বে ছিল, স্বস্তিকার দায়িত্বে রন্ধ্রীদেব সেনগুপ্ত, সে কি বিরাট কথা বলছে। স্বস্তিকা যখন ছিল, যখন এই দিকে ঘুরে বেড়াতো, দিদি খারাপ খারাপ খারাপ, এখন দিদি সুন্দরী সুন্দরী সুন্দরী, কলকাতা সুন্দরী, দিদি সুন্দরী না, দিদি কলকাতা ইকুয়াল টু দিদি, কলকাতা বলে কিছু আছে নাকি, দিদি ময় কলকাতা। তো এই ধর্ণা টর্ণা দিচ্ছে। আচ্ছা, এই ধর্ণা দিচ্ছে কেন? শুভেন্দু অধিকারী ভাবছে খামাখা ধর্ণা দিচ্ছে, নির্বাচন কমিশন রেখে যাচ্ছে, কিন্তু আসলে ধর্ণা দিচ্ছে কেন? 2 কোটি ভাব চাই এর জন্য, 1 কোটি 20 কেন? এটা কি তোমরা বুঝতে পেরেছো কেউ? কারণ দিদি সততায় বিশ্বাস করে। দিদি মনে করছে এখনো 80 লাখের মতো জালি আছে। কত আছে? 80 লাখের মতো। হিসেব অনুযায়ী ভাই, আচ্ছা। না দিদিকে ক্ষমা চাইতে হবে। দিদিকে বলতে হবে 2005-এ মিথ্যে বলেছেন। দেখো ভাই, আমরা না মাস্টারমশাই মানুষ, তো তেদল মার্কা লোক আমরা সব, আমরা তো আর সবাই ওর মতো হতে পারিনি। ওর নাম কি, মানস ভূঁইয়া, সে কি অসাধারণ কথা বলল। সে বলছে এই কলেজে যত মাস্টারমশাই ফাঁকিবাজ অপদার্থ, প্রকাশ্য সবাই, কি রে ভাই, বলছে প্রকাশ্যে বলছে অপদার্থ, অযোগ্য, পড়ায় না, ক্লাস করে না। প্রিন্সিপালকে বলছে টিসি নিয়ে পালাননি কেন, বেরিয়ে যান টিসি নিয়ে। ওই জন্য কি ডি আটকে রেখেছে? এই তো অবস্থা, প্রকাশ্য সবাই। যদি কোনো কলেজের শিক্ষকরা অধ্যাপকরা যদি ফাঁকিবাজি করে, তার জন্য ম্যানেজিং কমিটি আছে, তার জন্য শিক্ষা দপ্তর আছে। ও প্রকাশ্য সবাই বলছে কেন টিসি নেননি, টিসি নিয়ে বেরিয়ে যান। আবার সবুজ শাড়ি পরে একটা মেয়ে, তুই সবুজ শাড়ি পরেছিস, তুই আবার ভিডিও করবি, বলে সবুজ শাড়ি লাট করে দেবো। যে মঙ্গলকোটে ধুতি তুলে দৌড়চ্ছিল মার খাবার ভয়ে, ল্যাংটা হয়ে যায়নি, ধুতিটা একটু তুলে দিয়েছিল নাকি, একটু ভেতরটা দেখা যাচ্ছে, অন্তপাশটা দেখা যাচ্ছিল হালকা করে, তার কি ফুটারি ভাই, দিদির কাছে লাগে। এই যে শক্তি করতে গেল, মানস ভূঁইয়ার এই শক্তি কোথা থেকে গেল? তুই ভাবছো বনবিটাকে কমপ্লেনকে কমপ্লেন ভাবে বলেছে নাকি? ফালতু কথা, দিদির প্রেরণা। তোমরা সেই এই বুম নিয়ে এসে আমাকে ভুলভাল বকাচ্ছ। তবে দিদির কাছে চলে যাও, তুমি রোগা মতো ছেলে দেখতে পাচ্ছি, স্বাস্থ্য ঠিক হয়ে যাবে, তুমি যে কোনো সময় মানস ভূঁইয়া হয়ে যেতে পারে, কংগ্রেস কত কিছু লাগবে না, দিদি। ফলে আমি পরিষ্কার বলছি, এই ধর্ণা যে হচ্ছে, এই ধর্ণাতে বলতে চাইছে আসলে আরো বেশি বাদ যাওয়ার কথা ছিল, কিন্তু নাম কেন গন্ডল করল? নামের একটু নাহলে বানান ভুল, যে বানান ভুল হবে না, পড়াশোনা কি ঠিক করে হয়েছে বাংলা মিডিয়ামে? বানান ভুল করেছে ওই যারা সব দিদির সময় 14 বছর ধরে যারা ভোটার তালিকা সংশোধন করেছিল, বাংলার লোক তো, দিদির অনুপ্রেরণিত তারা সবাই, তাদের মাস্টারমশাই আছে দিদির অনুপ্রেরণা, যারা বিএলও হয়ে জান দেবো করছিল, কিছু সরকারি কর্মী আছে তারা কিন্তু দিদির অনুপ্রাণিত, তারা ভোটার তালিকা সারা বছর ধরে
নিবিড়ভাবে সারা বছর ধরে করে গেছে, মন্দি করেনি কিন্তু এসআইআর মতো নয়। এসআইআর মানে কি নিবিড় স্বচ্ছ সংশোধন, কিসের ভোটার তালিকা, অত নিবিড় করেনি। একটু চা খেতে খেতে গার্লফ্রেন্ড কিনে একটু ঘুরে এলো গঙ্গার ধারে, এরকম করতে করতে করেছে, একটু তো ভুলে গেছে। তো নামের বানান ভুলে গেছে, অমৃত সেনের নামের বানান ভুল, তোমার নামের বানান ভুল, আমার নামের বানান ভুল, পদবি ভুল। এই ভুলগুলো করলো কি দিদির পশ্চিমবঙ্গের লোকেরা? মানে এসআইআর করতে গিয়ে তারা দেখছে যে একটা লোকের, তারা তো অত বুঝবে না কোনটা টাইটেল না ফাইটেল, বাদ গেছে। তারা ওটা বিবেচনাধীন হয়ে গেছে। আজ বিবেচনাধীন যে হলো, এটা করছিল বিএলএরা, তো দেখছিল তো বিএল ওরা, তো তারা এটা বিবেচনাধীন রাখলো কেন? সমস্যা মিটিয়ে দিতে পারতো তো। তারা তো বঙ্গের লোক। আমি ধরলাম নাকি জ্ঞানেশ কুমার অন্য দেশের লোক, অন্য রাজ্যের লোক, তাকে তো ওই গাছে বেঁধে দেখার কথা। আচ্ছা, ওকে কি গাছে বাঁধবে আগামীকাল? আগামীকাল তো জ্ঞানেশ কুমার আসছে, 8 তারিখ না আগামীকাল। আমার ভয় আছে জ্ঞানেশ কুমারকে গাছে বেঁধে দিতে পারে। মনোজ আগরওয়ালকে তো বেরিয়ে দেবে বলেছিল, সব মেরে দেবে, কেটে দেবে সব। আমি একটু বলে নিই, মূল কুকুর তুলে কোথায় যাচ্ছে। তাহলে এই যে নামের বানানগুলো ভুল, এর জন্য দায়ী কে? দিদি দায়ী। এটা কি বিজি বলতে পারছে? নামের বানান তো ভুল কেন? আমি বলেছি সরকারি কাজ করতে গেলে 50 নম্বরের পরীক্ষা বসতে হবে মোল্লাদের নামের বানান ঠিক করার জন্য। মোল্লাদের নাম মানে নামের বানান ভুল হবে। শামসুল হয়ে যাবে ছামছুল, দুটো ছ। কেন ছামছুল হবে কেন? কি করে বিখ্যাত লোকদের টাইটেল ভুল হয়েছে বলুন তো? কেন হয়েছে? কারা করেছিল? এই তদন্ত কারা করেছিল? রাজ্য সরকারের কোন কর্মীরা, শিক্ষকদের মধ্যে কারা দিদির অনুপ্রেরণা পেয়ে এই ধরনের নামের বানান ভুল করেছিল? সেই নামের বানান এত ভুল হয়েছে যে 60 লক্ষ এখন বিবেচনাধীন হয়ে গেছে। হয়েছে তো? এর জন্য প্রধান দায়ী কে? অসুখ তো জড়ো করে রাখা হয়েছিল, এত আবর্জনা ছিল, বাঁচতে পারিনি, গন্ধ বেরোচ্ছে জানিয়ে দিত, নির্বাচন করে বাঁচতে পারিনি, তাই এখন ঝুলুন তো, ওই তো ঝুলছে, মানে কথায় ঝুলছে আর কি। সেই সব লোকদের মনে হচ্ছে জড়ো করবে ওখানে, নামের বানান ভুল বাদ গেছে। যেমন মোহাম্মদ নিয়ে যত গন্ডগোল চলছে, পুরো নামটা লিখতে পারে মোহাম্মদ, সংক্ষেপে লেগে এমডি। এমডি মানে মাস্টার অফ মেডিসিন, দিদি যে কোনো সব ডিগ্রি পায়, লোক বুঝতে পারছে না। জ্ঞানেশ কুমার বুঝবে করতে, সে বলেছে বাদ, এখন বিবেচনা হোক। আর বিবেচনা হতে গেলে জাস্টিস দরকার। এখানকার লোক কাজ করবে না, বলে করতে দেবো না, তো করতে দেবো তো বিলম্ব হবে তো। আর বিলম্ব হলে যথাসময়ে কাজটা সম্পূর্ণ হবে না। কারণ এখন যদি এই যে চলছে, এই যে এখন বিবেচনার কাজগুলো চলছে, 28 তারিখের পর থেকে আজকে হচ্ছে 7 তারিখ, এই 7 দিনে মোট 6 লাখের মতো কারেকশন হয়েছে। কত? 6 লাখ সমীক্ষা হয়েছে বা হিয়ারিংয়ে ডাকা হয়েছে, 6 লাখ 6.5 লাখের মতো হবে। তাহলে 7 দিনে 6.5 লাখ, 60 লাখ করতে তাহলে ক মাস লাগবে গুণ করে দেবো, স্বাভাবিক হিসাব। এবং বলা হচ্ছে 2 মিনিট করে দেওয়া হচ্ছে। 2 মিনিট, ক মিনিট? 2 মিনিট 2 মিনিট, 2 মিনিটস অনলি, তাতে হয়। এরপরে ধর আমার মতো বাজে লোক, দেখতে দেখতে তো বাজে, আমাকে ধর বিবেচনাধীন রাখলো, নামের তো কঠিন নাম, মোল্লাদের নাম আমার সহজে নেই, এটাকে আমি বোঝাতে পারলাম না। আমাকে বললো তুই বাদ যা, তোকে ভোটার নেবো। তখন আমার মনে গোছাল, আমি এখন তখন আবার ফর্ম ফিল আপ করবো। কী ফর্ম করবো? ফর্ম 6 ফিল আপ করে আবার বলবো যে আমাকে ভোটার তালিকায় তোলা হোক। তাহলে আবার আমাকে হিয়ারিংয়ে ডাকা হোক, আবার আমি ব্যাখ্যা দেবো, সুন্দর করে সাজুগুজু করে যাবো, তার জন্য তো সময় লাগবে। তত সময় তো ভাই নেই। বিধানসভার পশ্চিমবঙ্গের যে পশ্চিমবঙ্গ সরকার যে বিধানসভা, তার তো মেয়াদ আছে, সেটা যে চলে যাবে, এইটি হচ্ছে ভয়। দিদি জানে, এটা মানে, সেই জন্য ধর্ণা করছে। তা চলে গেলে কি হবে? শুনে হবে না, আনন্দ যাবে, রবি আসবে। রবিবার নয়, আইপিএস যিনি এইগুলো খুব করে থাকেন, রাষ্ট্রপতি শাসন জারি করলে যেটা করে তিনি ভালো জানেন, ঠিক উল্টে দাও পাল্টে দাও করে দিয়েছে। আনন্দ করতে চলে যা, ওর বিরুদ্ধে আবার ধর্ষণ অভিযোগ আছে। মানে রাজ্যপালের কথা বলছেন? হ্যাঁ, তো বুঝতে হবে, সাংকেতিকতা হতে হবে। অর্থাৎ বিধানসভার মেয়াদ শেষ হবে, মানে মাননীয় শেষ হয়ে যাবে, থাকবেন না, আর মুখ্যমন্ত্রী থাকছেন না। তারা চালাবে কে? তোমার দাদু চালাবে রাষ্ট্রপতি। ওই মুর্মু দেখতে একটু খারাপ বলে দাবি করেছিল একজন, আমি বলি না বাবা, কে করেছিল? দিদির অনুপ্রেরণা পেয়েছে, দিদিও সব ভালো দেখতে, আদিবাসীদের সাথে এত সুন্দর নাচছিল। মুর্মু দাঁড়াতে পারবে পাশে? সেই মুর্মু কোথায় মিটিং করবে, দিদি বলছেন আমি বস, আমি এই পশ্চিমবঙ্গের ভাগে নেই। এখানে আবার ইঁদুর হয়ে রাজ্যপাল রাষ্ট্রপতি হয়ে ইঁদুর, দিদির কাছে কিছু একটু
মুর্মু আমাদের মাননীয় রাষ্ট্রপতিজির ব্যথা হয়েছে যে আমার ছোট বোন আমাকে মিটিং করতে দেবে না। ছোট বোন মানে দিদি, শ্রদ্ধা করছে কিন্তু, অন্য কিছু বলেনি কিন্তু। ও দিদি, প্রধানমন্ত্রী মতো বলেনি কিন্তু, ভালোই বলেছে। এটা কিন্তু নোট করতে হবে। বলছে আমাদের সাঁওতালদেরকে দেখছে না, সাঁওতালদের মিটিংয়ে বলতে, সাঁওতাল কালো দেখতেও ভালো লাগে, ব্রাহ্মণীরা সাঁওতালদের পাত্তা দেবে না। অখিলগিরির কথা অনুযায়ী আরে অখিলগিরি যা দেখতে, তুই বলে তো, অসাধারণ দেখতে অখিলগিরি। একবার আমির খান বলেছিল অখিলগিরির মতো নায়ক যদি বোম্বে ফিল্ম ইন্ডাস্ট্রিতে চলে আসতো, ফাটাফাটি। ওকে দেখে তো পাগল হয়ে গেছে, দেব পাগল হয়ে গেছে। এই যে রিসেন্ট গেল কোয়েল মল্লিক নাকি, অসাধারণ। অখিলগিরির তো সব পাগল, অসাধারণ দেখতে। শুধু রাষ্ট্রপতি একমাত্র দেখতে খারাপ, বাকি সব ভালো। এবার আমার প্রশ্ন হচ্ছে, এবার রবিও দেখতে কিন্তু ভালো, মুশকিল হয়ে গেছে একটা। আমাদের যে নতুন রাজ্যপাল সাহেব আছেন না, রবিজি আইপিএস, পিটি লাল করে দেবে কিন্তু, লাঠি দিয়ে মারে কিন্তু খুব আর কি, ভালো। এবার দিদি, আমার খুব টেনশন হচ্ছে, আপনার এই পশ্চিমবঙ্গে যদি রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যায়, তাহলে এই ভূত যারা এখনো রয়ে গেছে কিছু কিছু, তাদের কি হবে? তাদের কথা একটু ভাবা হয়েছে? দিদি ভয় পেয়েছে। দিদি ভয় পাবে না, আমরা সব আছি। আপনি সততার প্রতীক। এই পোস্টার কোথায় গেল? দিদি সততার প্রতি পোস্টারগুলো সে কালীঘাটে লুকিয়ে রেখেছেন। কি বলে, এই তোমার বাড়িতে রেখে রেখেছে, এটা আইপ্যাকে রাখিছে, এটা তোমার বাড়িতে রেখেছে। এটা আমি তোমাদের চ্যানেল কি নাম, নয়া ভারত, নয়া ভারত দেখাচ্ছে। নয়া ভারত তখন হবে যখন দিদি আসবে প্রধানমন্ত্রী হয়ে। মোদির সময় নয়া ভারত, কি বললাম, এই নামটা এখন রেখে দাও, স্টপ। নয়া ভারত দিদি যখন দেশের প্রধানমন্ত্রী হবে, একদম এটা তো আগামীর স্বপ্ন। দিদি বলেছে, মিথ্যা হবে না কিন্তু, দিদি বলেছে। তো এই বাংলায় রাষ্ট্রীয় শাসন হয়ে গেলে দিদি প্রধানমন্ত্রী হয়ে যাবে, না বাংলায় রাষ্ট্রীয় শাসন জারি হয়ে গেলে বিজেপি ক্ষমতা চলে আসবে, আর দিদি প্রধানমন্ত্রী হয়ে যাবে। কি করে, কি করে প্রধানমন্ত্রী হবে বলো? স্বপ্নে, কল্পনা, স্বপ্ন। দিদি কবি, এবং ওপাং ঝোপাং করতে করতে হঠাৎ করে দেখা যাবে পার্লামেন্টের প্রধানমন্ত্রী আসবে। আচ্ছা উনি হেলিকপ্টারে কবিতা লেখেন? এই শোনো, ফুর্তি করবে না। তুমি তোমার বাড়িতে কি রেখেছো? আমার বাড়িতে এই তো কথাঞ্জলি আছে। দিদি এই দেখো, আমাকে গিফট করে দিদি, ভালোবাসে। কিন্তু গীতাঞ্জলি নেই। গীতাঞ্জলি এখন কারো ঘরে পাওয়া যায় না। গীতাঞ্জলি সব দিদির কথাঞ্জলি চলে। শোনো, দিদি কিন্তু সব করবে না কিন্তু, একদম অনেক বারবারই তোমরা করছো, কিন্তু এই কুৎসা পক্ষের লোকেরা সব। দিদি বুঝে গেছেন দিনকাল খারাপ যাচ্ছে, আজকাল দিনকাল খারাপ যাচ্ছে। রাষ্ট্রপতি শাসন হয়ে যদি ফোটাফুটি হয়ে যায়, আরে বিজেপির বুথ লেভেলে কোনো সংগঠক নেই, ঠিক কথা, ওরা জানে বিজেপির বুথ লেভেলে লোক নেই। কিন্তু মানুষ যে একটু পরিবর্তন চাইছে, আর ওরা কি সব পরিবর্তন যাত্রা করছে, বিভিন্ন জায়গায় ইট বৃষ্টি হচ্ছে, হামলা মাত্রা ছাড়া হচ্ছে, যাত্রা করছে, মাত্রা ছাড়া যাত্রা বিভিন্ন জায়গায় হামলাও হচ্ছে। মেয়েরা হবে। এই আমাদের বাহিনীটাকে মোটামুটি মুরগা মশালাম খাওয়াচ্ছে, বাংলার রসগোল্লা আর মুরগি টুরগি কেটে কুটে খাওয়াচ্ছে। বাহিনীতে কদিন কন্ট্রোল করবো? পুলিশগুলো তো বাহিনীগুলোকে মিসগাইড করছে, বলে ওই দিকে মার পেটেছে, বলে ওই দিকটা যান দাদা, ওই দিকটা যান। বাহিনী গিয়ে জঙ্গলে চলে গেছে, বাহিনী কি কেন্দ্রীয় বাহিনী। এখন যদি এটা বেশি দিন চলে, আর যদি হঠাৎ করে কেন্দ্রীয় বাহিনীর দিশা খুঁজে পেয়ে যায়, আর ফায়ারিং আর লাঠি পেটা শুরু করে দেয়, পারবে না, দুধের এই দিয়ে হবে না। যেমনটা শীতলকুচিতে হয়েছিল। হ্যাঁ, গুঁড়ো তিনটে ফিনটে নয়, হাজার হাজার হবে, এরকমটা না, তিনটে নয়। বিক্ষোভ দাঙ্গা হাঙ্গামা করলে ল অ্যান্ড অর্ডার বলে ব্যাপার আছে না, যত দাঙ্গা এসআই হচ্ছে দাঙ্গা হাঙ্গামা, তো এই যে লোকগুলো ভোটার তালিকায় নাম চলে যাবে, অনেকে বৈধ হতে পারে, তো দাঙ্গা হাঙ্গামা করবে তো করলে কি হবে? তাকে ঠান্ডা মাথা বলে কি বলছে, দাঙ্গা হাঙ্গামা করলে ওই ভোটার তালিকা উঠে যাবে, আগে ক্লিয়ার করো, উঠবে না। কি হবে? এই শীতলকুচি হবে, সেন্ট্রাল বাহিনী গুলি চালাবে, ডেড বডি পড়ে যাবে, আর ল অ্যান্ড অর্ডার ব্রেক হয়েছে এই অভিযোগে রাষ্ট্রপতি শাসন জারি হবে। মানে আপনি রাষ্ট্রপতি শাসন জারি হবে এটা আপনি আশঙ্কা হ্যাঁ করছেন? বলছি তো, এক হচ্ছে অর্থনীতি বা দেউলিয়া, 25% দিয়ে দেবো না, সব দেবো, দিয়ে এটা দেবো। আচ্ছা, উনি সুপ্রিম কোর্টের এই যে রায় দিচ্ছে, সুপ্রিম কোর্টকে চ্যালেঞ্জ জানিয়ে উনি, সুপ্রিম কোর্ট পাবো না, দিদি বড়। তোমরা আমাকে হয়তো উত্তেজিত করে সুপ্রিম কোর্টকে অসম্মান করাবে, কিন্তু দিদি অনেক বড়। সুপ্রিম কোর্ট কি খায় না মাখি, ওটা সুপ্রিম কোর্ট জয় করে নিয়েছে, এই তো গিয়েছিল একদম পৃথিবীর শ্রেষ্ঠ অ্যাডভোকেটের মতো, কত সুন্দর ইংরেজি মস্ত হয়েছিল, মস্ত হয়েছিল। কিন্তু কপিল সিব্বল একটু সাহায্য করেছিল টুকরিতে, কপিল সিব্বলকে পয়সা এমনি দিয়েছে, পয়সা এমনি দিয়েছে, কপিল সিব্বল সব ড্রাফট লিখে দিয়েছিল, মস্ত করে দিয়েছিল, কথাগুলো সব বলে দিয়েছে। আমার প্রশ্ন তা না, আমার প্রশ্ন হচ্ছে সব দিকেই গণ্ডগোল। এক হচ্ছে
SIR বাদ গেল। 2 হচ্ছে যে আইন শৃঙ্খলার অবনতি করতে পারে পশ্চিমবঙ্গে। ঘটনা হবে কেন্দ্রীয় বাহিনীকে পাঠিয়ে দিয়েছে, তাদের কদিন আর মুরগির মাংস খাইয়ে আর রসগোল্লা খাইয়ে অন্য দিকটা রাস্তা দেখিয়ে দেবে। ওই তো বলছিল, ওর নাম হলো ওই ওই কি নাম, ওটা কি একটা খাঁ আছে, সৌমিত্র খাঁ। সে বলছিল এই বীরভূমে নাকি বেদম পেটাচ্ছে আর কি তৃণমূল বিজেপির লোকগুলোকে, আর কেন্দ্রীয় বাহিনী নাকি মুরগি খাচ্ছে আর রসগোল্লা খাচ্ছে। কার সাথে বসে? ওই লোকাল পুলিশের সাথে বসে। ওই বলছিল, আমি বলি ভাই আমি একটু রসিক বলছি, ওটা সিরিয়াস হয়ে বলছিল। তো বেশি দিন তো রসগোল্লা আর মুরগি মাংস খেয়ে অন্য পথে চলে যাবে না, তোরা লাঠি সোটা দিয়ে মারতে শুরু করে দেবে, গুলিও চালাতে পারে। তাহলে তো ল অ্যান্ড অর্ডার ব্রেক হবে। ল অ্যান্ড অর্ডার কার এখতিয়ার? সংবিধান অনুযায়ী রাজ্য সরকারের। যদি ল অ্যান্ড অর্ডার রাজ্য সরকার মেনটেন করতে না পারে কি হবে? রাষ্ট্রীয় শাসন জারি হবে। আর রাষ্ট্রীয় শাসন জারি হয়ে ভোটাভুটি হলে ওই বুথে কেউ আছে কি না আছে দেখবেন লাঠি মেরে ঠিক করে দেবো। কারণ জনগণ পরিবর্তন চাইছে। তুমি রাস্তাঘাটে জিজ্ঞেস করো তো কোনো লোককে তাদের পরিবর্তন চাই? ওরা বলে বিজেপির দ্বারা উপায় নাই, কেউ কেউ বলবে। কিন্তু বিজেপির দ্বারা যদি উপায়টা হয়ে যায় তাহলে কিন্তু পরিবর্তন চাই, মানে পরিবর্তন চাই। বিজেপির সংগঠন ঠিকঠাক নেই। যদি বিজেপির সংগঠন ঠিকঠাক হয়ে যায়, যদি ওরা বুঝে যায় কিভাবে চলতে হবে, যদি মেধা সম্পন্ন লোক কিছু বিজেপিতে কাজ করে ফেলে, কিছু মেধা সঠিক লোক, আর সঠিক লোক তো রাজ্যে কেউ আছে নাকি? সব মরে গেছে নাকি সব? তাহলে মানুষ পরিবর্তন চাইছে। তা পরিবর্তন চাইছে মানে কাকে? দিদিকে চাইছে? দিদিকে চাওয়াটা কি পরিবর্তন নাকি? প্রত্যাবর্তন চাইছে না, পরিবর্তন চাইছে। দিদির প্রত্যাবর্তন চাইছে। এটা দিদি অনেক টাকা পয়সা পেয়েছে, তো এই নোটিশগুলো চারিদিকে মাল মেরে দিয়েছে। আর প্রচুর লোক ঘুরে বেড়াচ্ছে, তাদের মনে হয়েছে আগামীতে আবার চুরি করবো। আবার কি করবো? চুরি করা বন্ধ হয়ে যাবে রে ভাই। আর দিদিকে বলি, দিদি যত অ্যান্টিসোয়ালগুলো আছে না, যারা সব চারিদিকে তোলা ফোলা তোলে আর অবৈধ নির্মাণ করে, দিদি যদি ওরা বুঝে যায় বিজেপির দিকে আলো বেশি, আপনার দিকে থাকবে না, সব ওই দিকে চলে যাবে। দিদি কাকে নিয়ে থাকবেন? দিদি কে পয়সা দেবে? দেবে না পয়সা? এই ভোটের জন্য তো পয়সা লাগে। দিদিকে পয়সা দিয়ে দেওয়া আমি ধরছি অনুমান, এটা মানে আমার তো বোকা লোক, বুদ্ধিশুদ্ধি নেই, ধরে অনুমান। তো পয়সা করে দেয়। এবার যদি না দেয়, এই ঘটি উল্টাবে, পয়সা দেবো কেন? অন্য লোককে পয়সা দেবো, কি হবে? সেই জন্য দিদি কদিন আগে দিদি বলছিল যে আমি 1 ভোট হলেও জিতবো বাবারি করে। তারপর দিদি আস্থা নেই। মানে 1900 সামথিং ভোটে শুভেন্দু অধিকারী জিতেছে, দিদি বলতে পারতো আমি 2000 ভোটে জিতবো, মানে অন্তত শুভেন্দুকে টপকাবো, নন্দীগ্রামে শুভেন্দুকে টপকাবো। না, আমি 1 ভোট হলে জিতবো। দিদি ওই একটা ভোটটা না পক্সি হয়ে যেতে পারে, তা কি হবে দিদি? আর অভিষেক বলছে ওই যে একটা চিটিং বাজ মার্কা ছেলে আছে না, প্রতিকূল না কি নাম, পকেট মার টাইপের দেখতে, চিটিং মাছ টাইপের, সেই কাছে তাকে বলছে আমরা যতদিন ক্ষমতায় আছি আমি তোমার পাশে থাকবো। প্রথমত আমি তোমাকে চাই, কি সুন্দর দেখতে না, তোমাকে চাই, একটু ওই এর মধ্যে দেখতে আর কি, অখিলগিরি টাইপের, তোমাকে চাই। দ্বিতীয়ত তোমাকে চাই, অর্থাৎ যতদিন ক্ষমতা থাকবো, দিস ইম্পর্টেন্ট। কি দিন যে গেল সন্ধে হলো পার করো আমাদের, এই কথা বলছে মানে কি? যতদিন থাকবো আস্থার অভাব, মানে অনেকদিন থাকবে না, খুব দ্রুত চলে যাচ্ছে, এইটা বোঝা গেছে। সেই জন্য ধর্নার আয়োজন। সব বুদ্ধিজীবীরা যাবে, যারা যারা মনে করছে দিদি চলে আসতে পারে, আগামীতে আবার মধু খাবে, তারা সব দেখো ধর্না মঞ্চে বসে আছে। কবি সাহিত্যিক কবির সুমন বলেছে আমার দেহ আর দান করবো না, আমার দেহ আমি মোল্লা, আমার কবর দিয়ে দেবো আমি ভালো করে, আমার দেহ আর দান করা যাবে না। পাল্টি একবার বলেছিল খাও খাও খাও, যখন এমপি ছিল, যখন টাকাগুলো সব লুট করে দিচ্ছিল, এখন বলছে পবিত্র পবিত্র পবিত্র, আর খায় না। আচ্ছা, কবির সুমন কি হুরে বিশ্বাসী, তাই উনি বলছেন যে আমার কবরে হোক? এই তো বিরাট কথা বলেছো, তো বিরাট কথা। ওই খমিনিকে নিয়ে এসব হুরপুর দেখাচ্ছিল না, কবিতা মাফ করবেন, এটা তো তোমাদের মাথায় এসে গেছে, তোমার ধন্যবাদ ভাই। এটা খমিনির কাছ থেকে গেল, কিন্তু খমিনি নিয়ে সব ছবি টবি সব সুন্দর সুন্দর দেখাচ্ছিল, মাথা খারাপ হয়ে গেছে। আরে মহিলা ছাড়া থাকতে পারো? এই 1 নম্বর বিয়ে চলছে এখন। সাবিনা ইয়াসমিন তো পালিয়েছে, ওর মেয়ে ফোন করে মাঝে মাঝে, ওর নাম বাঁধন, কি নাম ওর? বাঁধন, বাংলাদেশ থেকে ফোন করে আমাকে, চেনে, বলছে আমার মাকে নিয়ে তোমার বাড়িতে যাবো। আমি বললাম ঠিক আছে, তুমি এসো, কবি সুরকে ডাকছে, বলছে ওই নোংরা লোকটা, তাহলে যাবো না। আমি ঠিক আছে, ডাকবো না, এত ঘেন্না করে। আসলে ঘেন্না করে কেন? প্রথমে বিয়ে করবে, তারপরে ঘেন্না করবে? বিয়ে না, বিয়েও ডাকো। এই তুমি একটা বিয়ে করতে চাও নাকি? ইসলামে চলে এসো, 1 দিন 2 দিন জন্য ইসলামে চলে এসো, বিয়ে করে দেবো, তারপর আবার চলে যাবে, কবি শুনো যাবে, অসুবিধা আছে, দেহদান করতে হবে না, করে তবে। শোনো, রাজ্যটা পাগলে ভরে গেছে,
এখন আর কি শীতকালে সার্কাস হয়েছে পারে? হয়নি। সবাই সার্কাস দেখছে, পাগলামি ঠাগলামি। আমি শুধু বলবো এসব বন্ধ করুন। মাননীয়কে বলছি, SIR এ কোনো বৈধ ভোটার বাদ না যায়, যাই হোক বাদ না যায়, সেটা নিশ্চিত করতে রাজ্য সরকারকে, সরি নির্বাচন কমিশনকে, রাজ্য সরকারের পক্ষে আপনি সাহায্য করুন। রাজ্য সরকার এবং নির্বাচন কমিশন এই দুজনের যৌথ উদ্যোগে একমাত্র SIR এর কাজ সুসম্পন্ন যথাসময় হতে পারে, এই বার্তা আমি দিয়ে দিলাম। তাই ক্যাম্প করা নয়, ধর্ণা মঞ্চ তৈরি করা নয়, প্রত্যেকটা ব্যক্তি যাদেরকে মনে করছেন তাদের ভোটার তালিকায় নাম তোলা উচিত। আপনাদের যত সেনাবাহিনী আছে, রাজনৈতিক সেনাবাহিনী গোটা রাজ্যে, আপনারা ব্লক ওয়াইজ, পঞ্চায়েত ওয়াইজ, আমাদের পুরসভা ওয়াইজ তাদেরকে আইডেন্টিফাই করুন, করে তাদের কাগজপত্র, তাদের নামটাম কি আছে সেইগুলো নিয়ে হিয়ারিংয়ে যাতে দ্রুত যেতে পারে এবং তারা যাতে ভোটার তালিকা উঠতে পারে, যদি বৈধ হয়ে থাকে, যদি বৈধ হয়ে থাকে। আর যারা বৈধ নয় তাদের নিয়ে ভাববেন না, তাদেরকে তোলার চেষ্টা করতে পারবেন, চাইবেন না। জ্ঞানেশ কুমার গেছিলেন তো, আপনাকে খাতায় সই করে ঢুকতে হয়েছিল, এন্ট্রি করতে হয়েছিল খাতায়, মানে দর্শন প্রার্থী হতে। কল্যাণ ব্যানার্জি নাকি জ্ঞানেশ কুমারের আঙুল কেটে নেবে, হাত কেটে নেবে, এটা কি কাটাকুটি ব্যাপার আছে না? এরকম আচ্ছা, ও যদি MP না থাকে, এইরকমই কিছু বলেছেন কালকে ও শুনেছি। তাহলে এর মতো হয়ে যাবে না তো? এই যে কেটে নেবে ফেটে নেবে এইসবগুলো বলতো একসময়, ওই লোকটার নাম কি, ওই যে বিজেপি করতো, কি নাম? আর একটা লোককে সে কচু বনে লাথি মেরে ফেলে দিল না? জয়প্রকাশ। হ্যাঁ, এই জয়প্রকাশ, ও জয়প্রকাশ জি, যে কচু বনের অবস্থা হয়ে যাবে না তো? যদি MP পদটা যদি না থাকে তো কচু বনে ফেলে দেবে। আঙুল কেটে কাটাকাটি কি একবার হাত কেটে দিয়েছিল না? ওই এর জন্য ওয়াকাপের জন্য গলা কাটতে পারে তো? ওয়াকাপ তো হয়ে গেছে, আইন তো হয়ে গেছে, গলা কাটুক, হাত কাটবে কেন? হাত তো হচ্ছে আইনটা পাস করার সময় আগে, তো যখন আইনটা পাস হয়ে গিয়ে একদম ইমপ্লিমেন্ট হয়ে গেছে, গলা কাটা উচিত তো। একদম। আমি এই কাটাকুটির পক্ষে নেই, ভোট কাটাকুটির পক্ষে আর কি। ভোটটা কাটাকুটি করে ন্যায় জয়লাভ করুন, মানুষের জয়লাভ করুন। আচ্ছা, আর আমি আবার দিদিকে বলছি, আপনি ওই অনুষ্ঠান নিয়ে পয়সা খরচা করবেন না, খাবার পয়সা আপনার নেই, রাজ্য না খেতে পেয়ে ধুকছে, দিয়ে দিতে পারছে না। ধুকছে, সব ধুকছে। জনমোহিনী মনমোহিনী কটা ভোট চুরি করার জন্য কিছু লোকে পয়সা দিচ্ছিল, ঘুষ দিচ্ছিল না, ওটা কোনো সম্মান নয়, ঘুষ। আমি পরিষ্কার বলছি, এই 60 লক্ষ যে বিবেচনাধীন আছে তাদেরকে, তাদের মধ্যে যারা যোগ্য তাদেরকে ভোটার তালিকায় তোলার কাজ সঠিকভাবে বিশ্লেষণ। বিজেপিরও, তৃণমূলেরও, কংগ্রেসেরও, CPM-এরও, আমারও, আপনারও এবং নির্বাচন কমিশন, সেই কাজে আপনি সরকারের পক্ষ থেকে সাহায্য করুন। এটা হচ্ছে কাজের কথা, ধন্যাটা কাজের কথা না। ধন্যা না মন না, কি করতে চাইছে তার? অনেকে কটাক্ষ করে বলছেন ধর না, ধরতে বলছেন, অনেকে কটাক্ষ করে এরকম বলছেন, ধরে তুলতে বলছেন। ওই কাজটা কিন্তু পার্থ চট্টোপাধ্যায় ভালো পারে। খাট নেই, খাটের তলা নেই, কিন্তু বান্ধবী আছে। ধন্যবাদ। শুনলেন কাজী মাসুম আক্তার, তিনি বললেন, তার সে বিস্ফোরক তথ্য তিনি দিলেন যে পশ্চিম বাংলায় 356 ধারা জারি করে নির্বাচন হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়ে গেছে। গোটা পশ্চিমবাংলা থেকে আওয়াজ উঠেছে পশ্চিমবাংলা 356 জারি করে পশ্চিমবাংলা নির্বাচন করতে হবে। তার প্রাক প্রস্তুতিও আমরা দেখতে পাচ্ছি। পশ্চিমবাংলায় রাজ্যপালের পরিবর্তন, পশ্চিমবাংলায় কেন্দ্রীয় বাহিনী অনেক আগে থেকে, নির্বাচনের অনেক আগে থেকে এসে রুটমার্চ করা, এই সমস্ত কিছু ইঙ্গিত বহন করছে যে পশ্চিমবাংলায় যে কোনো মুহূর্তে রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে। যদি SIR এর কাজ সম্পূর্ণ করেই নির্বাচন করতে হয়, তাহলে পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জির সাথে সরকার আর থাকছে না। ফলে সেক্ষেত্রেও রাষ্ট্রপতি শাসন জারি করেই নির্বাচন করার প্রক্রিয়ায় নির্বাচন কমিশনকে যেতে হতে পারে। ফলে পশ্চিমবাংলার যে পরিস্থিতি এই মুহূর্তে তৈরি হয়েছে, সেই পরিস্থিতিতে এটা মনে করা হচ্ছে যে আইন শৃঙ্খলার অবনতি কারণে পশ্চিমবাংলার এই রাষ্ট্রপতি শাসন জারি করে নির্বাচন করা হতে পারে, এটা একটা দিক আছে। অন্যথায় পশ্চিমবাংলায় যদি SIR এর কাজকে সম্পূর্ণ করে নির্বাচন করতে হয়, তাহলেও মমতা ব্যানার্জির কার্যকাল যেহেতু শেষ হয়ে যাবে, তাহলেও সেক্ষেত্রে রাষ্ট্রপতি শাসন জারি করে নির্বাচনের পথে হাঁটতে পারে নির্বাচন কমিশন। এখন আমাদের নজর থাকবে যে নির্বাচন কমিশন এই ব্যাপারে কি সিদ্ধান্ত নেয়। আপনাদের নজর থাকুক নিউজ নয়া ভারতের পর্দায়। আর যারা আমাদের চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, তারা আমাদের চ্যানেলটি শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, লাইক দিন, কমেন্ট বক্সে আপনি আপনার মতামত দিন। আর যারা PVC কার্ডে গীতা উপনিষদ নিতে চান, তাদেরকে আমরা বলবো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7044244525, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি যোগাযোগ করে
আবার আপনার নাম, ঠিকানা, পিনকোড আর ফোন নাম্বার দিয়ে আমাদের এই পিভিসি কার্ড আপনি সংগ্রহ করতে পারেন। প্রত্যেকটি পিভিসি কার্ডের মূল্য মাত্র 120 টাকা করে, তার সঙ্গে ডেলিভারি চার্জ যুক্ত হবে। ভালো থাকবেন, সঙ্গে থাকুন নিউজ নাও ভারতের। নমস্কার।